ওকে, মেশিন ডিজাইন 2 সেশনালের নেক্সট লেকচারে সবাইকে স্বাগতম। আমরা স্পার গিয়ার নিয়ে আলোচনা করব, চ্যাপ্টার 28। মেশিন ডিজাইন কুর্মির বইটাই আমরা ফলো করতেছি এই কোর্সে। সো যেখানে আমরা দেখি গিয়ারের মধ্যে কি টুথ থাকে, ঠিক আছে, দাঁত থাকে। সো মোশন ট্রান্সফার করার জন্য আসলে মূলত আমরা গিয়ার ব্যবহার করি। স্পার গিয়ারে যেমন ধরেন একটা গিয়ার ড্রাইভ, এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। Advantage হচ্ছে it transmits exact velocity ratio. It may be used to transmit large power. It may be used for small center distances of shafts. It has high efficiency. It has reliable service. আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে since the manufacture of gears require special tools and equipment, therefore it is costlier than other drives. এখন ক্লাসিফিকেশন অফ গিয়ারে যদি আসি, according to the position of the axis of the shafts, আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি: প্যারালাল, ইন্টারসেক্টিং, নন ইন্টারসেক্টিং অ্যান্ড নন প্যারালাল। The two parallel and coplanar shafts connecting by the gears, these gears are called as spur gear. So এই যে দুটা যে শ্যাফট দুইটা যে গিয়ারের মাধ্যমে কানেক্টেড আছে, এইগুলাই যে স্ট্রেইট টুথগুলা, এগুলো হচ্ছে গিয়ে আমরা বলি স্পার গিয়ার। আমরা স্পার গিয়ার নিয়ে আলোচনা করবো। যদি গিয়ারের টুথগুলো একটু বাঁকা থাকে তাহলে সেগুলোকে হেলিক্সের মতো থাকে, তাহলে সেগুলোকে বলি হেলিক্যাল গিয়ার, ঠিক আছে। এছাড়া আছে ব্যাবেল গিয়ার, যে যদি এরকম শেপের হয় তাহলে সেগুলোকে বলি ব্যাবেল গিয়ার। এরপর এরকম যদি শেপ হয় তাহলে সেগুলোকে বলি স্পাইরাল গিয়ার। আমরা এখানে স্পার গিয়ার নিয়ে আলোচনা করব। এটাকে বলে এক্সটার্নাল গিয়ারিং, বাইরে বাইরে কানেকশন। আর একটার ভিতরে যদি আরেকটা থাকে তাহলে সেটাকে বলি ইন্টারনাল গিয়ারিং। এছাড়া আছে র্যাক অ্যান্ড পিনিয়ন। র্যাক এরকম টুথ থাকবে, তার উপর দিয়ে পিনিয়নটা যাবে, ঠিক আছে। এই ধরনের সিস্টেমকে বলা হয় র্যাক অ্যান্ড পিনিয়ন। এখন গিয়ারে বিভিন্ন ধরনের টার্ম ইউজ করা হয়, যেমন পিচ সার্কেল। It is an imaginary circle which by pure rolling action would give the same motion as the actual gear. Pitch circle diameter, it is the diameter of the pitch circle. Pitch point, it is a common point of contact between two pitch circles. Pitch surface, it is the surface of the rolling discs which the machine gears have replaced at the pitch circle. Pressure angle or angle of obliquity, it is the angle between the common normal to two gear teeth at the point of contact and the common tangent at the pitch point. It is usually denoted by phi, and the standard pressure angle are 14.5 degree and 20 degree. এরপর আছে অ্যাডেন্ডাম, ডিডেন্ডাম, অ্যাডেন্ডাম সার্কেল, ডিডেন্ডাম সার্কেল, সার্কুলার পিচ। সার্কুলার পিচ ইকুয়েশন হচ্ছে, সার্কুলার পিচকে আমরা ডিনোট করি পিসি দ্বারা। সার্কুলার পিচ, পিসি ইজ ইকুয়াল টু পাই ডিটি বাই ডি, যেখানে ডি হচ্ছে ডায়ামিটার অফ দ্য পিচ সার্কেল আর টি হচ্ছে নাম্বার অফ টিথ অন দ্য হুইল। এখন এইখানে যে টার্মসগুলো আছে এই ব্যাপারে একটা অ্যানিমেশন ভিডিও আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এখন ছবিতে দেখেন এই যে টুথ যদি এখান থেকে এই পর্যন্ত হয় তাহলে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে মিড লাইন, মধ্যবর্তী রেখা পর্যন্ত হচ্ছে ডিটেন্ডাম, উপরের অংশটা হচ্ছে অ্যাডেন্ডাম, উপর থেকে মধ্যবর্তী রেখা। এইটাকে বলা হয় ফেস উইথ। সবচেয়ে উপরে সার্কেলটাকে বলে অ্যাডেন্ডাম সার্কেল। তারপরে এটাকে বলে ফেস, তারপর ফেসের নিচে এটাকে বলে ফ্ল্যাঙ্ক। এটা হচ্ছে সার্কুলার পিচ, এটা হচ্ছে টোটাল ডেপথ, তারপর ক্লিয়ারেন্স, টুথ থিকনেস, এগুলো। এরপর হচ্ছে ডায়ামেট্রাল পিচ। It is the ratio of number of teeth to the pitch circle diameter in millimeters. It is denoted by PD. So mathematically, diametral pitch PD is equal to T by D is equal to pi by PC. যেখানে T is equal to number of teeth and D is equal to pitch circle diameter.
Module হচ্ছে it is the ratio of the pitch circle diameter in millimeters to the number of teeth. It is usually denoted by m. Module m is equal to d by t. আর ed হচ্ছে diametral pitch t by t. So এখানে recommended series of module আছে Indian standard এ 1, 1.25, 1.52, 2.53, 4, 5, 6, 8, 10, 12, 16 এরকম। আর the modules 1.125, 1.375, 1.75, 2.25 এগুলো হচ্ছে সেকেন্ড চয়েস, এগুলো হচ্ছে ফার্স্ট চয়েস। ক্লিয়ারেন্স, টোটাল ডেপথ, ওয়ার্কিং ডেপথ, টুথ থিকনেস, টুথ স্পেস, ব্যাকলেশ এগুলো হচ্ছে বিভিন্ন টার্ম, সেগুলো আপনারা দেখেন। স্পার্কিয়া সম্পর্কে জানতে হলে ফেস অফ দ্য টুথ, টপ লেন্থ, ফ্লাইট অফ দ্য টুথ, ফেস উইথ প্রোফাইল, আমি অ্যানিমেশন ভিডিও দিয়ে দিব। এরপরে এখানে কন্ডিশন ফর কনস্ট্যান্ট ভেলোসিটি রেশিও অফ গিয়ার্স, ল অফ গিয়ারিং এই ব্যাপারগুলো আলোচনা করা আছে। সো আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য একটা গিয়ার ডিজাইন করার জন্য যা দরকার সেগুলা অ্যাকচুয়ালি আমি দেখাবো। এখন টিথ ধরেন আবার দুই রকম হতে পারে, একটা হচ্ছে সাইক্লয়েডাল টিথ আর হচ্ছে ইনভলিউট টিথ। এগুলো হচ্ছে সাইক্লয়েডাল টিথ, আর এই যে এইগুলো হচ্ছে ইনভলিউট, এগুলো সাইক্লয়েডাল টিথ। একটা সাইক্লয়েডাল আর একটা সাইক্লয়েডালের সাথে মিটিং হচ্ছে, ঠিক আছে। সো এরকম এইগুলো হচ্ছে কি আমরা সাইক্লয়েডাল টিথ, দেখতে এরকম। এরপরে হচ্ছে ইনভলিউট টিথ, ইনভলিউট টিথ দেখতে এরকম, দুইটা মেট করতেছে। আচ্ছা, এখন ধরেন স্ট্যান্ডার্ড প্রপোর্শন অফ গিয়ার সিস্টেম, যদি 14.5 ডিগ্রি প্রেশার অ্যাঙ্গেল হয় তাহলে একরকম হবে, অ্যাডেন্ডাম ডিডেন্ডাম ওয়ার্কিং ডেপথ। 20 ডিগ্রি ফুল ডেপথ হইলে আরেক রকম হবে, 20 ডিগ্রি স্টাফ ইনভলিউট হলে আরেক রকম হবে। সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড প্রপোর্শন ফর গিয়ার সিস্টেম। টেবিল থেকে আমরা ডাটা নিতে পারবো। এরপর এখানে মিনিমাম নাম্বার অফ টিথ, যেমন 14.5 ডিগ্রি কম্পোজিট যদি করতে চান তাহলে মিনিমাম নাম্বার অফ টিথ থাকতে হবে 12টা। 14.5 ডিগ্রি ফুল ডেপথ হলে ইনভলিউট হলে 32টা দাঁত লাগবে। 20 ডিগ্রি ফুল ডেপথ ইনভলিউট হইতে হলে 18টা দাঁত লাগবে। 20 ডিগ্রি স্টাফ ইনভলিউট হইতে হলে 14টা দাঁত লাগবে। এখন দ্য নাম্বার অফ টিথ অন দ্য পিনিয়ন in order to avoid interference may be obtained from the following relation. কতগুলো দাঁত থাকা উচিত সেটা ইকুয়েশন দিয়ে পাবো। টিপি, নাম্বার অফ টিথ অফ দ্য পিনিয়ন, নাম্বার অফ টিথ অন দ্য পিনিয়ন, টিপি is equal to 2AW divided by G into root over 1 plus 1 by G into first bracket 1 by G plus 2 into sin square phi minus 1, যেখানে AW হচ্ছে fraction by which the standard addendum for the wheel should be multiplied, G is equal to gear ratio or velocity ratio, TG by TP is equal to DG by DP, and phi is equal to pressure angle or angle of obliquity. এরপর এখানে আছে প্রপার্টিজ অফ কমনলি ইউজড গিয়ার ম্যাটেরিয়াল, ঠিক আছে। যে ক্যাস্ট আয়রন হলে কতটুকু, গ্রেড 20, গ্রেড 25, সেখানে তার হার্ডনেস, মিনিমাম টেনশন স্ট্রেন্থ কত, সেগুলো দেওয়া আছে। এই টেবিল থেকে আপনি সেগুলো জানতে পারবো, সেই ডাটাগুলো প্রয়োজন হলে নিতে পারবো। এখন একটা গিয়ার ড্রাইভ ডিজাইন করতে হলে ডিজাইন কনসিডারেশন কী থাকা উচিত? প্রথমে চিন্তা করতে হবে দ্য পাওয়ার টু বি ট্রান্সমিটেড, কতটুকু পাওয়ার, দ্য স্পিড অফ দ্য ড্রাইভিং গিয়ার কত হবে, দ্য স্পিড অফ দ্য ড্রাইভিং গিয়ার অর দ্য ভেলোসিটি রেশিও কত হবে, দ্য সেন্টার ডিস্টেন্স কত হবে, দ্য ফলোয়িং রিকোয়ারমেন্টস মাস্ট বি মেড ইন দ্য ডিজাইন অফ এ গিয়ার ড্রাইভ, এই জিনিসগুলো দেখতে হবে। The gear teeth should have sufficient strength so that they will not fail under static loading or dynamic loading during normal running conditions. The gear teeth should have wear characteristics so that their life is satisfactory. The use of space and material should be economical. The alignment of the gears and deflections of the shafts must be considered because they effect on the performance of the gears. The lubrication of the gears must be satisfactory. Beam strength of gear teeth, লুইস ইকুয়েশন অনুযায়ী বিম স্ট্রেন্থ যদি বের করতে চাই, এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখেন এটা হচ্ছে একটা
গিয়ারের টুথ, এই টুথের মধ্যে এইটা হচ্ছে টুথ প্রোফাইল, এটা হচ্ছে আপনার টুথের কতটুকু উইথ, হ্যাঁ কতটুকু এখানে এই পাশে তার উইথ কত পি, ঠিক আছে। তারপরে এইটা হচ্ছে গিয়ে ট্যানজেন্ট টু দ্য বেস সার্কেল, এটা হচ্ছে ট্যানজেন্ট টু দ্য বেস সার্কেল, এটা হচ্ছে হাইট। তারপরে এখানে এখানে যদি হাইট বা লেন্থ অফ দ্য টুথ বলতে পারি, তারটা কতটুকু এখানে হাইট আছে বা লেন্থ আছে। তারপরে বি হচ্ছে উইথ অফ গিয়ার ফেস, গিয়ারের যে ফেসটা, টুথের যে ফেসটা, এটা আসলে কতটুকু উইথ আছে। তারপরে এখানে টিটা হচ্ছে আসলে থিকনেস, কতটুকু থিক, এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে লেন্থ, আর এটা হচ্ছে থিকনেস টি। আমরা যদি ভালো করে খেয়াল করি, এখানে 3 ধরনের আমরা কম্পোনেন্ট দেখতেছি, লোড বলেন অথবা যাই বলেন। সো ডব্লিউ লোড, তো W1 হচ্ছে নর্মাল লোড, এর সাথে আছে রেডিয়াল লোড WR, আর WT হচ্ছে ট্যানজেনশিয়াল লোড, ঠিক আছে। সো এই যে নর্মাল লোড, আমরা যদি ধরি যে ইচ টুথ অ্যাজ এ ক্যান্টিলিভার বিম লোডেড বাই নর্মাল লোড, এই টুথটা যদি একটা ক্যান্টিলিভার বিম হয়, তাহলে এটার উপরে যদি নর্মাল লোড করে WN, তাহলে তার দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে রেডিয়াল লোড আর একটা হচ্ছে ট্যানজেনশিয়াল লোড। সো রেডিয়াল কম্পোনেন্ট পারপেন্ডিকুলার and parallel to the central line of the tooth respectively. সো এই যে WT আর WR একে অপরের সাথে পারপেন্ডিকুলার আছে, ঠিক আছে। সো ট্যানজেনশিয়াল লোড অ্যান্ড রেডিয়াল কম্পোনেন্ট হচ্ছে রেডিয়াল লোড WR, আর হচ্ছে WT। অ্যাক্টিং WT হচ্ছে এই যে মাঝখানে যে লাইনটা, এটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল লাইন W2, এই সেন্ট্রাল লাইনের সাথে WT হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আর WR রেডিয়াল লোড হচ্ছে গিয়ে প্যারালালি আছে। WT এই টুথের যে সেন্ট্রাল লাইন, তার সাথে WT আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পারপেন্ডিকুলার, আর WR আছে একই লাইনে প্যারালাল আছে। এবং WN আর WT এর মধ্যে যে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে ফাই, ঠিক আছে। সেটা আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে দেখাবো। এরপরে এই আপনার সিগমা যদি স্ট্রেস হিসাব করি, যে সিগমা W পারমিসিবল ওয়ার্কিং স্ট্রেস, সিগমা W ওয়ার্কিং স্ট্রেস ইজ হলো MY/I। M হচ্ছে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট at the critical section, যেটা হচ্ছে WT into H। WT হচ্ছে ট্যানজেনশিয়াল লোড অ্যাক্টিং অন দ্য টুথ, H হচ্ছে লেন্থ অফ দ্য টুথ, Y হচ্ছে হাফ দ্য থিকনেস অফ দ্য টুথ, থিকনেস হচ্ছে T, তাহলে Y হচ্ছে হাফ অফ দ্য থিকনেস T/2, Y is equal to T/2, I is equal to moment of inertia above the center line of the tooth, ET cube divided by 12, D হচ্ছে width of ear face। সবগুলো যদি বসাই, তাহলে সিগমা W ইকুয়েশন দাঁড়াবে ফাইনালি WT into H into 6 divided by BT square। সো WT পাওয়া যাবে ট্যানজেনশিয়াল লোড is equal to sigma W into P into T square into T square divided by 6H। এখানে T is equal to X into PC এবং H is equal to K into PC, যেখানে X এবং K আর কনস্ট্যান্ট। সো WT হবে sigma W into P into X square PC square divided by 6K PC। সো এখানে X square by 6K is equal to হচ্ছে Y, another constant। আমরা যদি বসাই WT into is equal to sigma W into P into PC into Y, সো এই PC is equal to আবার pi m। দ্য কোয়ান্টিটি Y এই যে এখানে যে Y বসাইছি X square by 6K, যেগুলো হচ্ছে লুইস ফর্ম ফ্যাক্টর নামে পরিচিত, আর টুথ ফর্ম ফ্যাক্টর,
আর W2 which is the WT which is the tangential load acting on the tooth is called beam strength tooth. WT যে tangential লোডটাকে বলা হয় beam strength of the tooth. Y এর ভ্যালু আমরা নানানভাবে বের করতে পারবো, ঠিক আছে। যদি 14.5 ডিগ্রি কম্পোজিট অ্যান্ড ফুল ডেপথ ইনভলভ সিস্টেম হয় তাহলে এরকম হবে, যদি 20 ডিগ্রি হয় তাহলে এরকম হবে, আর যদি 20 ডিগ্রি স্টাফ সিস্টেম হয় তাহলে এরকম হবে। এগুলো আমাদের কাছে লাগবে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময়। তারপরে হচ্ছে পারমিসিবল ওয়ার্কিং স্ট্রেস ফর গিয়ার টুথ ইন দ্য লুইস ইকুয়েশন, ঠিক আছে। সো অ্যালাউয়েবল স্ট্যাটিক স্ট্রেস হচ্ছে সিগমা সি, আর পারমিসিবল ওয়ার্কিং স্ট্রেস হচ্ছে সিগমা ডাব্লিউ। আমরা যদি হিসাব করি সিগমা ডাব্লিউ ইকুয়াল টু সিগমা 0 ইনটু সিভি, যেখানে সিগমা 0 হচ্ছে অ্যালাউয়েবল স্ট্যাটিক স্ট্রেস আর সিভি হচ্ছে ভেলোসিটি ফ্যাক্টর। আমরা যদি এখানে হিসাব করি সিভি ইকুয়াল টু 3/3 প্লাস ভি, এই এখন সিভির ভ্যালু ডিফারেন্ট হতে পারে। সিভি ইকুয়াল হবে 3/3 প্লাস ভি ফর অর্ডিনারি কাট গিয়ার্স অপারেটিং অ্যান্ড ভেলোসিটি আপ টু 12.5 মিটার পার সেকেন্ড, আর 4.5/4.5 প্লাস ভি হবে ফর কেয়ারফুলি কাট গিয়ার্স, আর 6/6 প্লাস ভি হবে ফর ভেরি অ্যাকুরেটলি কাট অ্যান্ড গ্রাউন্ড মেটালিক গিয়ার্স। 0.75/0.75 প্লাস রুট বি হবে ফর প্রিসিশন গিয়ার্স কাট, আর 0.75/1 প্লাস ভি প্লাস 0.25 হবে ফর নন মেটালিক গিয়ার্স। এবং বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের জন্য অ্যালাউয়েবল স্ট্যাটিক স্ট্রেস দেওয়া আছে এই 28.4 টেবিলের। এরপরে ডাইনামিক টুথ লোড বের করার ফর্মুলা আছে। ডাইনামিক টুথ লোড ইকুয়াল টু হচ্ছে ডব্লিউডি ডাইনামিক টুথ লোড বা টোটাল ডাইনামিক লোড, যেগুলো ডব্লিউডি স্টেডি লোড ডিউ টু ট্রান্সমিটেড টর্ক এবং ডব্লিউআই হচ্ছে ইনক্রিমেন্ট লোড ডিউ টু ডাইনামিক অ্যাকশন। এখন আমরা গিয়ার ডিজাইনিংয়ে চলে যাই। এখানে আরও বেশ কিছু ইকুয়েশন আছে, বিভিন্ন ধরনের ডাটা বের করা, যেমন গিয়ার টুথ লোড। এখন গিয়ার টুথ ফেইলিওর হয় কখন? বেন্ডিং ফেইলিওর হলে হবে, পিটিং, স্কোরিং, অ্যাব্রাসিভ উইয়ার, করসিভ উইয়ার, এইসব কারণে গিয়ার টুথ ফেইলিওর হয়। এখন আসেন ডিজাইন প্রসিডিউর ফর স্পার গিয়ার্স। একটা স্পার গিয়ারে ডিজাইন করতে হলে আমার কী কী বের করা লাগবে? আমার ট্যানজেন্সিয়াল লোড বের করা লাগবে, পারমিসিবল ট্যানজেন্সিয়াল টুথ লোড ইন নিউটন, ডব্লিউটি বের করা লাগবে। এই ডব্লিউটি ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই বি ইনটু সিএস। এখানে বি হচ্ছে পিচ লাইন ভেলোসিটি, ইজ ইকুয়াল টু পাই ডিএল বাই 60। ই হচ্ছে পাওয়ার ট্রান্সমিটেড ইনটু ওয়াট, আর ক্যাপিটাল ডি হচ্ছে পিচ সার্কেল ডায়ামিটার। সিএস হচ্ছে সার্ভিস ফ্যাক্টর, এন হচ্ছে স্পিড ইন আরপিএম। এরপরে আমার লাগবে লুইস ইকুয়েশন অ্যাপ্লাই করে আমি ডব্লিউটি বের করতে পারবো। যেমন সিগমা ডাব্লিউ বের করতে হলে আমরা সিগমা 0 ইনটু সিভি এটা বোঝাইতে হবে। তারপরে ডাইনামিক লোড বের করতে হবে, ডব্লিউডি ইজ ইকুয়াল টু ডব্লিউডি প্লাস ডব্লিউআই। এই ইকুয়েশন বের করতে হবে। ডব্লিউআই সমান হচ্ছে 12b বিসি প্লাস ডব্লিউডি ডিভাইডেড বাই 12b প্লাস রুট ওভার বিসি ইনটু ডব্লিউডি। তারপরে স্ট্যাটিক লোড বের করতে হতে পারে, ডব্লিউএস ইজ ইকুয়াল টু সিগমা ইবি ইনটু পিসি ইনটু ওয়াই। আবার ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে পিসি হচ্ছে পাই এম। আর ওয়াই এর ভ্যালু এক এক সময় এক এক রকম হবে, বিভিন্ন প্রেশার অ্যাঙ্গেলে। অ্যান্ড ফাইনালি ফাইন্ড দ্য উইয়ার টুথ লোড, ডব্লিউডব্লিউ ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে উইয়ার টুথ লোড, ডব্লিউডব্লিউ উইয়ার টুথ লোড, ডব্লিউডব্লিউ ইজ ইকুয়াল টু ডিপি ইনটু পি, ডিপি ইনটু বি ইনটু কিউ ইনটু কে, ডিপি ইনটু স্মল বি ইনটু কিউ ইনটু কে। অ্যান্ড দ্য উইয়ার লোড শুড নট বি লেস দ্যান দ্য ডাইনামিক লোড। উইয়ার লোড ডাইনামিক লোড থেকে কম হবে না বা হওয়া উচিত না। এটা হচ্ছে ডিজাইন করতে গেলে আমরা এই ভ্যালুগুলো বের করি। এখন আসেন ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমাদের যা যা বের করতে বলবো আমরা তাই বের করব। Example 28.1, the following particulars of a single reduction spar gear are given. Gear ratio 10:1, distance between center 660 mm. তো গিয়ার রেশিও দেওয়া আছে, তাহলে জি গিয়ার রেশিও ইকুয়াল টু টিজি বাই টিপি is equal to dg by dp. Gear আর সাথে হচ্ছে পিনিয়ন, সো গিয়ার রেশিও dg by dp is equal to dg by dp is equal to 10.
or 10/1. তারপরে ডিস্টেন্স বিটুইন সেন্টার এল দেওয়া আছে, এল ইজ ইকুয়াল 660 মিলিমিটার। পিনিয়ন ট্রান্সমিট 500 কিলোওয়াট, সো পি ইজ ইকুয়াল 500 কিলোওয়াট at 1800 rpm. so np পিনিয়ন বলছে ট্রান্সমিট করে পাওয়ার, আর পিনিয়নের আরপিএম হচ্ছে np 1800 rpm। তারপর প্রেসার অ্যাঙ্গেল দেওয়া আছে 22.5 ডিগ্রি, ফাই 22.5 ডিগ্রি, এবং WN পারমিসিবল নর্মাল প্রেসার বিটুইন টিপ পার নর্মাল প্রেসার দেওয়া আছে 175 নিউটন পার মিলিমিটার অফ উইথ। যেহেতু নর্মাল দেওয়া আছে পারমিসিবল নর্মাল প্রেসার, তাহলে নর্মাল লোড হচ্ছে WN ইজ ইকুয়াল 175 নিউটন পার মিলিমিটার উইথ। এই হচ্ছে ডাটাগুলো দেওয়া আছে। এখন নিয়ারেস্ট স্ট্যান্ডার্ড মডিউল ইফ নো ইন্টারফারেন্স ইজ টু অকার, এম হচ্ছে রিকোয়ার্ড মডিউল, টিপি হচ্ছে নাম্বার অফ টিথ ইন দ্য পিনিয়ন, টিজি নাম্বার অফ টিথ অন দ্য গিয়ার, টিপি পিচ সার্কেল ডায়ামিটার অফ দ্য পিনিয়ন, টিজি পিচ সার্কেল ডায়ামিটার অফ দ্য গিয়ার। আমরা টিপি এর ইকুয়েশন দেখছি। সো মিনিমাম নাম্বার অফ টিথ অন দ্য পিনিয়ন ইন অর্ডার টু অ্যাভয়েড ইন্টারফারেন্স, টিপি ইজ ইকুয়াল টু 2AW divided by g into root over 1 plus 1 by g into 1 by g plus 2 sin square 5 minus 1। g হচ্ছে গিয়ার রেশিও, ঠিক আছে। সবগুলো ভ্যালু জানি, সবগুলো ভ্যালু বসাই দিলে AW আমরা ধরতেছি 1 মডিউলের ক্ষেত্রে, ঠিক আছে। রিকোয়ার্ড আমরা 1 মডিউল ধরতেছি, AW ইজ ইকুয়াল টু 1 ধরতেছি। সবগুলো ভ্যালু জানা আছে, যদি বসায় দেই তাহলে আমাদের টিপির ভ্যালু আসবে 13.3। আমরা 13.3 তো আর হইতে পারে না, ভগ্নাংশ আমরা এটা ধরে নিলাম 14। তো টিপি যদি 14 হয় তাহলে টিজি হবে 140, কারণ গিয়ার রেশিও হচ্ছে 10, টিজি বাই টিপি 10। এরপরে এল হচ্ছে টিজি বাই 2 প্লাস ডিপি বাই 2, গিয়ারের ডায়ামিটারের 2 ভাগ প্লাস ডিপি বাই 2। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন, কারণ সেন্টার টু সেন্টার ডিস্টেন্স 660 মিলিমিটার দেওয়া। এই ইকুয়েশনে আমরা ডিজি আর ডিপির মধ্যে ডিজি বাই ডিপি ইজ ইকুয়াল টু 10, তাহলে ডিজি ইজ ইকুয়াল টু 10 ডিপি লেখা যায়। সো ডিজি ইজ ইকুয়াল টু 10 ডিপি যদি আমি বসায় দিই তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে ডিজি বাই ডিপি 10, তাহলে ডিজি ইজ ইকুয়াল টু 10 ডিপি বসানো যাবে, তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে 5.5 ডিপি। তাহলে 5.5 যদি ডিপি হয় তাহলে ডিপি এর ভ্যালু আসবে 120 মিলিমিটার। ডিপি যদি 120 মিলিমিটার হয়, আবার ডিপি ইজ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু টিপি, কারণ মডিউলের ফর্মুলা এম ইজ ইকুয়াল টু ডি বাই টি, তাহলে এম ইজ ইকুয়াল টু ডিপি বাই টিপি। ডিপি হচ্ছে 120 আর টিপি বের করছি 14, তাহলে ডিপি বাই টিপি হবে 8.6 মিলিমিটার। এখন নিয়ারেস্ট ভ্যালু বের করতে হবে। তো ওই যে আমরা কিছু নিয়ারেস্ট ভ্যালু দেখছিলাম, সেখানে যদি দেখি যে স্ট্যান্ডার্ড ভ্যালু যদি বের করতে হয়, মডিউলের ক্ষেত্রে সেটা একটু দেখে, বিভিন্ন ধরনের টার্ম আছে সেখানে। এই যে এখানে আছে মডিউল আছে আপনার, আমাদের আসছে 8 পয়েন্ট কত আসছে, 8-এর পরে আছে 10 আর এদিকে আছে 6, সো 8.6 যেহেতু আসছে তাহলে সবচেয়ে কাছাকাছি হচ্ছে 8, আমরা এইটাই ধরবো স্ট্যান্ডার্ড, ঠিক আছে। মডিউলের স্ট্যান্ডার্ড সিরিজ আমাদের ভ্যালু আসছে আপনার 8.6, আমরা 8 ধরবো, তাহলে মডিউল হচ্ছে 8। মডিউল যদি 8 হয় তাহলে টিপি ইজ ইকুয়াল টু আবার ডিপি বাই এম, তাহলে ডিপি যদি 120 হয় আর এম যদি হয় 8, তাহলে টিপির ভ্যালু হবে 15, ঠিক আছে। আমরা 14 ধরে টিপির ভ্যালু 14 ধরে ক্যালকুলেশন করে গেছি, করে মডিউলের একটা ভ্যালু পাইছি। সেই মডিউলটা স্ট্যান্ডার্ড কার সাথে মিলে সেটা দেখে দেখলাম, স্ট্যান্ডার্ড 8-এর সাথে মিলে 8 বের করলাম। সেই মডিউল যদি স্ট্যান্ডার্ড 8-এর সাথে মিলে তাহলে 8 দিয়ে আবার হচ্ছে গিয়ে আমি টিপির ভ্যালু বের করে নেব, টিপি বাই এম, কারণ টিপি তো আমি জানি 120, তাহলে টিপি হবে 15। আর টিপি যদি 15 হয় তাহলে নাম্বার অফ টিথ অন দ্য গিয়ার কত হবে, নাম্বার অফ টিথ অন দ্য পিনিয়ন 15টা লাগবে। যদি মডিউল হয় 8 তাহলে ডিপি হবে 120, ডিপি যদি 120 হয়, মডিউল যদি 8 হয়, তাহলে টিপি টিথ অন পিনিয়ন হবে 15টা, আর পিনিয়নে 15টা টিথ হলে গিয়ার রেশিও যদি 10 হয় তাহলে মিনিমাম নাম্বার অফ টিথ অন দ্য গিয়ার হবে 150।
necessary width of the pinion. এখন টর্ক টি ইজ ইকুয়াল টু পি ইন্টু 60 ডিভাইড বাই টুয়াইস বাই এন পি, পিনিয়নের হিসাব করব। তাহলে 500 পাওয়ার ইন্টু 10 কিউব ইন্টু 60 ডিভাইড বাই টুয়াইস বাই এন পি। ওই পিনিয়নের ইয়া দেওয়া আছে আমার আরপিএম 1800। তাহলে সব যদি বসাই তাহলে টর্ক বের হবে 2652 নিউটন মিটার। এটা হচ্ছে পিনিয়নের টর্ক, টর্ক অ্যাক্টিং অন দ্য পিনিয়ন। আবার ডব্লিউটি ট্যানজেনশিয়াল লোড, ডব্লিউটি ইজ ইকুয়াল টু টি ডিভাইডেড বাই ডিপি বাই 2, কারণ টর্কটা কাজ করতেছে ট্যানজেনশিয়াল লোডের উপরে, ঠিক আছে। সো ডব্লিউটি ইজ ইকুয়াল টু টি বাই ডিপি বাই 2। টর্ক ডিভাইডেড বাই ডায়ামিটার, ঠিক আছে। সো ডব্লিউটি ওটা আমরা টর্ক দিয়ে বের করতেছি। কারণ ট্যানজেনশিয়াল লোড ওটা টর্কের কারণেই হচ্ছে, মানে টর্ক হিসাব করতে হবে ওখানে। ট্যানজেনশিয়াল লোড, টর্কের কারণ ট্যানজেনশিয়াল লোডের সাথে এখানে সম্পর্ক আছে। সো ডব্লিউটি ইজ ইকুয়াল টু টি বাই ডিপি বাই 2। পিনিয়নের ট্যানজেনশিয়াল লোডটা আমরা বের করবো, ডব্লিউটি ইজ ইকুয়াল টু টি বাই ডিপি বাই 2 টর্ক অন দ্য পিনিয়ন, যে ডায়ামিটার ডিভাইড বাই 2। সো পিনিয়নের ডায়ামিটার হচ্ছে 120 মিলিমিটার। সো 0.12 ডিভাইডেড বাই 2, টি হচ্ছে 2652। ভাগ করলে ট্যানজেনশিয়াল লোড পাওয়া যাবে 44200 নিউটন। তাহলে নর্মাল লোড অন দ্য টুথ কত হবে? ডব্লিউ এন ইজ ইকুয়াল টু ডব্লিউ টি বাই কস বাই। এখন এই ইকুয়েশনটাই আমি আপনাদের একটু দেখাবো, মানে এই বিষয়টা থেকে আসলো, এই ছবি থেকে এই জিনিসটা আসছে। এই ছবিটা একটা স্ক্রিনশট নিয়ে দেখাই। সো আপনার এই যে অ্যাঙ্গেলটা ডব্লিউ এন আর ডব্লিউ টি এর মধ্যে যে অ্যাঙ্গেলটা, এই এতটুকু হচ্ছে অ্যাকচুয়ালি 5 প্রেশার অ্যাঙ্গেল। সেটা যদি 5 হয় তাহলে ডব্লিউ টি হবে ডব্লিউ এন কস 5। আর ডব্লিউ আর হবে ডব্লিউ এন সাইন 5, ঠিক আছে। সো ডব্লিউ টি যেগুলো যদি ডব্লিউ এন কস 5 হয় তাহলে ডব্লিউ এন হবে ডব্লিউ টি বাই কস 5। সো এই যে ডব্লিউ টি বাই কস 5 করলে ডব্লিউ এন পাওয়া যাবে 44200-কে কস 2.5 দিয়ে ভাগ করলে 47840 নিউটন পাবে। তাহলে নর্মাল লোড করা বলে দিছে আমাকে 175 নিউটন পার মিলিমিটার উইথ, আর এইখানে আমি পাইছি 47840। তাই 47840 টোটাল, আর পার মিলিমিটার হচ্ছে 175 নিউটন। তাহলে 47840-কে যদি 175 দিয়ে ভাগ করি তাহলে টোটাল উইথ পাওয়া যাবে। সো টোটাল উইথ ইন মিলিমিটার হচ্ছে 273.4 মিলিমিটার। তাহলে পি পাওয়া গেল। আর লোড অন দ্য বিয়ারিংস অফ দ্য হুইলস, লোড অন দ্য বিয়ারিংয়ের উপরে যে লোড সেটা হচ্ছে মূলত রেডিয়াল লোডটা, ঠিক আছে। বিয়ারিংয়ের উপর যে লোড সেটা হচ্ছে মূলত রেডিয়াল লোড, ঠিক আছে। বিয়ারিংয়ের উপরে যে লোডটা পড়তেছে সেটা মূলত রেডিয়াল লোডটা পড়তেছে। তাহলে রেডিয়াল লোড অন দ্য বিয়ারিংস ডিউ টু পাওয়ার ট্রান্সমিটার ডব্লিউ আর। সো ডব্লিউ আর ইজ ইকুয়াল কত? ডব্লিউ এন সাইন 5। সো ডব্লিউ আর ইজ ইকুয়াল ডব্লিউ এন সাইন 5 ইজ ইকুয়াল 47840 ইন্টু সাইন 2.5 ডিগ্রি।
যদি ক্যালকুলেট করেন তাহলে পাবেন 18,308 নিউটন, 18.308 কিলোমিটার। আমাদেরকে এই ভ্যালুগুলোই ওরা বের করতে বলছে যে দ্য নিয়ারেস্ট স্ট্যান্ডার্ড ভ্যালু ইফ নো ইন্টারফারেন্সেস টু অকার, স্ট্যান্ডার্ড মডিউল ভ্যালু, তারপরে নাম্বার অফ টিথ অন ইচ হুইল, ঠিক আছে, গিয়ারের ক্ষেত্রে কত, পিনিয়নের ক্ষেত্রে কত, দ্য নেসেসারি উইথ অফ দ্য পিনিয়ন, পিনিয়নের উইথ কত হবে, ঠিক আছে, কারণ এখানে কোশ্চেনে বলে দিছে যে পসিবল নর্মাল প্রেশার বিটুইন টিথ 175 নিউটন পার মিলিমিটার অফ প্রেশার অ্যাঙ্গেল বলে দিছে, পিনিয়নের আরপিএম বলে দিছে, তো নেসেসারি উইথ অফ দ্য পিনিয়ন, পিনিয়নের উপরে পিনিয়নের টিথ বের করার পরে পিনিয়নের উইথ আমরা বের করে দিয়েছি, পিনিয়নের উপরে পাওয়ার দেওয়া আছে, পিনিয়নের স্পিড দেওয়া আছে, আমরা পিনিয়নের উইথটা বের করে দিচ্ছি, এবং বলে দেওয়া আছে দ্য লোড অন দ্য বিয়ারিংস ইফ দ্য হুইলস ডিউ টু পাওয়ার ট্রান্সমিটার। তো বিয়ারিংয়ের উপরে যে লোড সেটা মূলত রেডিয়াল লোড, ঠিক আছে, বিয়ারিংয়ের উপর যে লোডটা এটা হচ্ছে মূলত রেডিয়াল লোড, আমরা রেডিয়াল লোড WR বের করছি। সো এই ম্যাথের জন্য এই ছবিটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মনে রাখবেন যে WN নর্মাল লোড, এটার দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে ট্যানজেনশিয়াল লোড WP এবং আরেকটা হচ্ছে WR, আর এটা হচ্ছে গিয়ে সেন্টার লাইন অফ দ্য টুথ, এটা হচ্ছে ডি উইথ, WN আর WP এর মধ্যবর্তী কোণ হচ্ছে ফাই, প্রেশার অ্যাঙ্গেল। সো WP is equal to WN cos phi, WR is equal to WN sin phi। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে ক্যালকুলেট করতে হয়। এরপরে আমরা 28.2 যদি দেখি যে ব্রোঞ্জ স্পার পিনিয়ন রোটেটিং এট 600 RPM drives a cast iron spar gear at a transmission ratio of 4:1। সো পিনিয়নটা রোটেট করতেছে 600 RPM এ, সো NP 600 RPM, cast iron spar gear at a transmission ratio of 4:1, so gear ratio, সরি এখানে ট্রান্সমিশন রেশিও, স্পার গিয়ারে ড্রাইভস ক্যাস্ট আয়রন স্পার গিয়ার একটা ট্রান্সমিশন রেশিও, এটা হচ্ছে ট্রান্সমিশন রেশিও, ঠিক আছে। ট্রান্সমিশন রেশিও মানে ভ্যালোসিটি রেশিও, গিয়ার যে TG/TP যেগুলো হচ্ছে 4, আর এখানে অ্যালাউয়েবল স্ট্যাটিক stresses for the bronze pinion and cast iron gear are 84 megapascal and 105 megapascal. So sigma of bronze pinion, sigma of static allowable static stress, so sigma O আর পিনিয়নের জন্য P, so sigma OP allowable static stress 84 megapascal, আর sigma OG গিয়ারের জন্য 105 megapascal, এবং PP পিনিয়ন হ্যাজ 16 স্ট্যান্ডার্ড, সো পিনিয়নের বলছে 16 স্ট্যান্ডার্ড, 20 ডিগ্রি ফুল ডেপথ ইনভলিউট টিথ অফ মডিউল 8 মিলিমিটার, সো মডিউল দেওয়া আছে 8 মিলিমিটার, সো 20 ডিগ্রি ফুল ডেপথ ইনভলিউট টিথ আছে, মানে পিনিয়নের 16টা টুথ আছে ইনভলিউট, তাহলে TP 16, এবং তার ফেস উইথ বলে দেওয়া আছে আপনার গিয়ার্স, দুইটা গিয়ারের জন্যই তার ফেস উইথ হচ্ছে 90 মিলিমিটার, সো P is equal to 90 মিলিমিটার। ফাইন্ড দ্য পাওয়ার দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ স্ট্রেংথ, আমাকে পাওয়ার বের করতে হবে, সেই ডাটাগুলো দেওয়া আছে, আর এখানে 20 ডিগ্রি দেওয়া আছে ফুল ডেপথ, তাহলে ডিপি কত হবে, M ইন্টু টিপি, যদি M আর টিপির ভ্যালু দেওয়া আছে ডিপি বের করার কোনো ব্যাপার না, M ইন্টু টিপি 8 ইন্টু 60 128 মিলিমিটার। পিচ লাইন ভ্যালোসিটি V, পিচ লাইন ভ্যালোসিটি V is equal to pi TP into NP divided by 60, আগে কোয়েশন বলছিলাম পিচ লাইন ভ্যালোসিটির ইকুয়েশন V is equal to pi divided by 60, সো আমি যেহেতু পিনিয়নের ক্ষেত্রে বের করতেছি DP NP, সো DP হচ্ছে 128.128 মিটার, NP হচ্ছে 600, সবগুলো ভ্যালু বসাই দিই, তাহলে পিচ লাইন ভ্যালোসিটি পাওয়া যাবে 4.02 মিটার পার সেকেন্ড। এখন যেহেতু ভ্যালোসিটি 12 মিটার বা 12.5 মিটার পার সেকেন্ডের কম,
এবং যেহেতু 12.5 মিটার পার সেকেন্ডের কম, তাহলে এই যে আমরা যেটা আগে দেখছিলাম 12.5 মিটার পার সেকেন্ডের যদি কম হয় এবং অর্ডিনারি কাট গিয়ার যদি হয়, তাহলে 3/3 + b আমরা ধরতে পারবো। ঠিক আছে, আমরা এখানে ধরে নিচ্ছি এটা অর্ডিনারি গিয়ার কাট হচ্ছে। ঠিক আছে, তাহলে 3/3 + b, যদি b এর ভ্যালু 4.0 বসাই তাহলে cb হবে 4.427। মনে রাখতে হবে cb জিনিসটা কি। cb জিনিসটা হচ্ছে ভ্যালু অফ দ্য ভেলোসিটি ফ্যাক্টর। ঠিক আছে, cb ভেলোসিটি ফ্যাক্টর। তাহলে cb বের করা হয়ে গেল। এখন আসেন 20 ডিগ্রি ফুল ডেপথ ইনভলিউট হলে y এর ভ্যালু কত হবে, এটাও ইকুয়েশন ছিল। if you can remember, so 20 ডিগ্রি যদি ফুল ডেপথ ইনভলিউট সিস্টেম হয়, তাহলে হবে 0.154 - 0.912/t, এটা ব্যবহার করবো। ঠিক আছে, সো এক্সামের সময় ইকুয়েশন সবই দেওয়া থাকবে, আপনি শুধু খুঁজে নেবেন, সবই দেওয়া থাকবে। ঠিক আছে, সো ডোন্ট ওয়ারি, এখানে মেমোরাইজ করার কিছু নেই, জাস্ট জানতে হবে কোনটা কখন ইউজ করতে হবে। সো 0.154 - 0.912/dp স্পিন ইউনের ক্ষেত্রে বের করতেছি, তাহলে yp আসবে 0.097। তাহলে টুথ ফর্ম ফ্যাক্টর ফর দ্য গিয়ার, গিয়ারের জন্য কত হবে? টুথ পিনিয়নের জন্য যদি yp হয় এটা, তাহলে গিয়ারের জন্য হবে yg 0.154/912 -0.912/tg। tg হচ্ছে 464, কারণ tg/tp এই আপনার ট্রান্সমিশন রেশিও, ভেলোসিটি রেশিও বলা আছে tg/tp 4। তাহলে এখানে tg/tp আপনি tp যদি হয় 16, তাহলে tg হবে 4 × 16 64, ভ্যালু বসাই দেন, তাহলে yg পাবেন 0.14। তাহলে সিগমা, তাহলে yp আর yg এই দুটা আমরা ফ্যাক্টর পাইলাম। ঠিক আছে, টুথ ফর্ম ফ্যাক্টর পেয়ে গেছি। তাহলে yg yp গিয়ারের জন্য আর পিনিয়নের জন্য টুথ ফর্ম ফ্যাক্টর, টুথ ফর্ম ফ্যাক্টর। তাহলে y সিগমা স্ট্যাটিক অ্যালাওয়েবল স্ট্যাটিক স্ট্রেস দেওয়া আছে আমার ভ্যালু সিগমা ওপি সিগমা ওজি। তাহলে সিগমা ওপির সাথে ইন্টু yp আর সিগমা ওজির সাথে yg মাল্টিপ্লাই করলে ভ্যালু পাওয়া যাবে 8.14 আর 14.7। তা এখন যেহেতু পিনিয়ন এর ভ্যালুটা গিয়ারের চেয়ে কম, যেহেতু সিগমা ওপি ইন্টু yp ইজ লেস দেন সিগমা ওজি ইন্টু yg, দেয়ারফর দ্য পিনিয়ন ইজ উইকার। যেহেতু গিয়ারের তুলনায় পিনিয়নের ভ্যালুটা কম আছে, তার মানে কি পিনিয়নটা উইক। নাও ইউজিং দ্য লুইস ইকুয়েশন ফর দ্য পিনিয়ন, আমরা পিনিয়নের জন্য এখন আমরা লুইস ইকুয়েশন ইউজ করবো। উই হ্যাভ ট্যানজেনশিয়াল লোড অন দ্য টুথ অর বিম স্ট্রেন্থ অফ দ্য টুথ, ট্যানজেনশিয়াল লোড অর বিম স্ট্রেন্থ অফ দ্য টুথ, এই ইকুয়েশনটা আমরা হিসাব করবো যে WT ইজ ইকুয়াল টু সিগমা ওয়ার্কিং সিগমা W ওয়ার্কিং স্ট্রেস ইন্টু WP সিগমা WP permissible working stress into E into pi into m into y। এটা আমরা পিনিয়নের জন্য লুইস ইকুয়েশন অ্যাপ্লাই করছি। তো WT is equal to sigma WP into P into pi into m into yp। sigma WP হবে sigma OP into yp, sigma OP into CB into P into pi into m yp। ঠিক আছে, এই যে সিগমা WP হচ্ছে আবার সিগমা OP into CB। তাহলে সিগমা OP এর ভ্যালু আছে 84, সিবির ভ্যালু বের করছি 0.427, বি এর ভ্যালু হচ্ছে 90 মিলিমিটার দেওয়া আছে, পাই এর ভ্যালু জানি, এম এর ভ্যালু 8, ওয়াইপির ভ্যালু দেওয়া আছে 0.097। যদি বসাই তাহলে পেয়ে যাবো WP 7870 নিউটন। তাহলে যদি ট্যানজেনশিয়াল লোড আর বিম স্ট্রেন্থ পাওয়া যায় অফ দ্য টু, তাহলে পাওয়ার ট্রান্সমিট বের করা যাবে। সো পাওয়ার ইজ ইকুয়াল টু কত, এই ট্যানজেনশিয়াল লোড ইন্টু ভ্যালোসিটি। সো লোড ইন্টু ভ্যালোসিটি, সো লোড হচ্ছে গিয়া 7870 আর ভ্যালোসিটি হচ্ছে 4.02 মিটার পার সেকেন্ড। এই বের করছি পিচ লাইন ভ্যালোসিটি 4.02 মিটার পার সেকেন্ড। সো ট্যানজেনশিয়াল লোডের সাথে যদি ভ্যালোসিটি মাল্টিপ্লাই করি তাহলে পেয়ে যাবো 31,640 ওয়াট, 31.6 কিলোওয়াট। এটাই হচ্ছে গিয়ে পাওয়ার দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড।
সেখানে আমরা প্রথমে চেক করে নিছি যে পিনিয়ন দুর্বল কিনা। যেহেতু পিনিয়ন দুর্বল তখন আমরা লুইস ইকুয়েশন অ্যাপ্লাই করছি। আর লুইস ইকুয়েশনটা আশা করি মনে আছে, একটু আগে বলছিলাম ডব্লিউটি ইজ ইকুয়াল সিগমা ডব্লিউ ইনটু পি ইনটু পাই বাই এম ইনটু বাই বি। এটা কোথায় আছে আবার দেখাই দিই। এই যে ইকুয়েশনটা ডব্লিউটি ডব্লিউটি ইজ ইকুয়াল টু সিগমা ডব্লিউ ইনটু পি ডিসি ইনটু এক্স স্কোয়ার বাই 6 এই ইকুয়েশনটাই লেখা যায় ডব্লিউটি ইজ ইকুয়াল টু সিগমা ডব্লিউ ইনটু পি ইনটু পাই ইনটু এম ইনটু বাই। ঠিক আছে, এটা হচ্ছে লুইস ইকুয়েশন। এটাকেই বলে বিম স্ট্রেংথ অফ দ্য টুথ অথবা ট্যানজেনশিয়াল লোড অ্যাক্টিং অন দ্য টুথ। এবং এই যে সিগমা ডব্লিউ, এটাকে আবার লেখা যায় সিগমা ও ইন্টু সিবি। সিগমা ডব্লিউ ইজ ইকুয়াল টু সিগমা ও ইন্টু সিবি। সেটা মাথায় রেখে ইকুয়েশনটা পেজ নাম্বার পিডিএফের 1059 আছে। লুইস ইকুয়েশন বিম স্ট্রেংথ অফ দ্য টুথ, অথবা এটাকে বলা হয় ট্যানজেনশিয়াল লোড অ্যাক্টিং অন দ্য টুথ, এই ইকুয়েশন। আমি যেখানে সিগমা ডব্লিউ হচ্ছে পারমিসিবল ওয়ার্কিং স্ট্রেস এবং সেটার সাথে অ্যালাওয়েবল স্ট্যাটিক স্ট্রেসের সম্পর্ক হচ্ছে এটা সিগমা ডব্লিউ ইকুয়াল সিগমা ও ইনটু সিবি। সো আশা করি বুঝতে পারছেন ইকুয়েশনগুলো এবং প্রবলেম। এই হচ্ছে প্রবলেম 28.2, যেখানে আমরা পাওয়ার বের করছি। এখানে পাওয়ারই আমাদের কাছে চাইছে, আমরা পাওয়ার বের করছি। সো এই হচ্ছে স্পার্ক গিয়ার। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।